বাড়ি পেল না ওই জন্য একটু চিৎকার করুক, মমতার দলের নেতাগুলোকে অন্তত চোর বলুক, ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহার জেলে রাখুক, তার ব্যবস্থা এরাও করছে না। কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, শুধু ভোটের জন্য, ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই। আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল। ওই দেখ, বিজেপি আসলে এই হবে সেই হবে। আরে বিজেপি না এসে আপনার কি হতে বাকি আছে ভাই? তাহলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত, মুসলমানদের পূর্বপুরুষের রেখে যাওয়া কবরস্থান, ঈদগাহ, মাজার, মসজিদের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে, সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চেঁচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না। অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? নিয়ে আসলো বিজেপি সরকার, এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে? উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয়, কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে, এর জবাব দিতে হবে। তাই আপনাদের বলবো, ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত 50 কিলোমিটার দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তার বেলায় আওয়াজ তুলছে না যে আবাদ এলাকাতে একটা বড় হসপিটাল হোক। শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য। ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট নেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো, সুকান্ত মজুমদাররা জেলের মধ্যে থাকতো। যে সমস্ত বিজেপির নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি, হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো। কে বলছে হিন্দু বিপদে আছে, কে বলছে মুসলমান বিপদে আছে। ঘোড়ার ডিম, মানুষ বিপদে আছে। আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন, আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি, দু বেটাই গাড্ডায় পড়বে। আছে, কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী, তার ফিতে নিয়ে মাপতে হবে ছাতিটা 36 ইঞ্চি না 56 ইঞ্চি না 16 ইঞ্চি, সেটাই এখন প্রশ্ন থেকে যাচ্ছে। আরে ওখানে ট্রাম্প বললো আর আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। অন্তত যুদ্ধ বন্ধ করার আগে পাকিস্তানকে তো কটা শর্ত দিতে পারতো, যে আপনার দেশ থেকে এসে আমার দেশে যারা জঙ্গি কার্যকলাপ করে লুকিয়ে গেল, আপনার দেশে যারা যদিও চলে যায় তাদেরকে ফেরত দিতে হবে। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ আক্রমণ করব না। যদি তাদেরকে না ফিরিয়ে দেন তাহলে আবার আক্রমণ চালাবো, যে সহ্য আপনারা করতে পারবেন না। এটা বলার দরকার ছিল না? সেই জায়গা থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার দূরে কি বলা হচ্ছে, পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা আসলো, এসে ওখানে হামলা চালিয়ে আবার গায়েব হয়ে গেল। তাহলে ভাই প্রশ্ন থাকবে না যে এই 300 কিলোমিটার আসলো বড় হাতিয়ার নিয়ে, তাহলে ওখানে অমিত শাহর পুলিশ, দেশের প্রধানমন্ত্রী, যেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় আর্মি থাকে সেটা হচ্ছে কাশ্মীর, তাহলে কি করছিল অমিত শাহ? প্রশ্ন করতে হবে না? তাহলে তো মোদীকে প্রশ্ন করতে হবে, অমিত শাহকে, বিজেপিকে উত্তর দিতে হবে যে কি করছিল আপনার ইন্টেলিজেন্স, আপনার র, আপনার এনআইএ, কাশ্মীরের আপনার ইন্টেলিজেন্স, অনেক লেয়ারের সেখানে গোয়েন্দা দপ্তরের মানুষজন আছেন বিভাগের, তারা তাহলে ফেলিওর। আর না হলে তাদেরকে ঢোকার রাস্তা কে করে দিল, তদন্ত করতে হবে না? সুপ্রিয় দর্শক, কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের প্রাণহানি হয়েছিল। তাদেরকে একেবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই 26 জনের হত্যার স্মরণে গতকাল উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে আইএসএফ এর পক্ষ থেকে একটি সভার বা একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকে
সেই রক্তদান শিবির থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী তৃণমূল এবং বিজেপিকে একেবারে কড়া ভাষায় আক্রমণ করলেন। বিশেষ করে পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি বলেন, আমরা জানি আমাদের প্রকাশ্য শত্রু বিজেপি, বিজেপি আমাদের প্রকাশ্য শত্রুতা করছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্যের সরকার তারা কিন্তু আমাদের গোপনে শত্রুতা করছে। বিশেষ করে আমরা জানি ওয়াকাফ সংশোধনী আইন, ওয়াকাফ বিরোধী আইন, এই আইন শুধুমাত্র মুসলিমদের উপরে আঘাত হানছে না, এটা সংবিধান বিরোধী, সংবিধানের উপরে আঘাত হানছে। তো সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে আমরা লড়াই করছি। সেক্ষেত্রে আপনারা জানেন বিজেপি তো একেবারে এই আইন করে বলে দিয়েছে যে মুসলিমদের থেকে ওয়াকাফ ছিনিয়ে নেওয়া হবে, বা মুসলিমদের থেকে ওয়াকাফ যে সকল মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে ছিনিয়ে নেওয়ার জন্যই এই প্ল্যান করেছে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি, নওশাদ সিদ্দিকী বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের রাজ্যের যে সরকার রয়েছে তারা বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে আস্থা দিয়েছিল, ভরসা দিয়েছিল যে আপনারা আমাদেরকে ভোট দিন বিজেপি থেকে রক্ষা করার জন্য, বিজেপির থেকে বাঁচানোর জন্য আমরা আপনাদের একেবারে সহায় হয়ে দাঁড়াবো, বিজেপির থেকে আমরা আপনাদেরকে রক্ষা করব। নওশাদ সিদ্দিকী বলেন, একথা বলার পরেও যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন হচ্ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাঁর মুখ থেকে এই আন্দোলনের বিরুদ্ধে কটু কথা শোনা গেল। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আপনারা দিল্লি চলে যান, যারা এই আন্দোলন করতে চান, ওয়াকাফ নিয়ে আন্দোলন করবেন না, বেশি গুলাগুলি করবেন না, আপনারা দিল্লি চলে যান ওয়াকাফ নিয়ে যদি আন্দোলন করতে হয়। এই বিষয়টিকে লক্ষ্য করে, এই বিষয়টিকে কেন্দ্র করে পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি বলেন, এই বিষয়টি আমরা অবশ্যই দুটি দলকে কিন্তু আমরা চিহ্নিত করে রাখছি, অবশ্যই সময়ে আমরা কিন্তু ভোট বাক্সে জবাব দেব। বিশেষ করে যারা আমাদের সাথে গাদ্দারি করছে, যারা আমাদের সাথে শত্রুতা করছে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, এমনটা বলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। পীরজাদা নওশাদ সিদ্দিকী আরও অনেক বিষয়ে কথা বলেন। বিশেষ করে পেহেলগাঁও অ্যাটাককে কেন্দ্র করে পীরজাদা নওশাদ সিদ্দিকী বলেন, শুভেন্দু অধিকারী এত যে চেঁচাচ্ছে, শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দুদের একেবারে মাসিহা, হিন্দুদের জন্য একেবারে মাসিহা বলছে, বা হিন্দুদের একেবারে হৃদয়ের মুকুটমণি মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে বলছেন, বা হিন্দুদের একেবারে মাথার তাজ বা হিন্দুদের রক্ষক বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী মোদিকে। তো শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে নওশাদ সিদ্দিকী প্রশ্ন ছুড়ে দেন যে আমরা দেখলাম পেহেলগাঁওয়ে যখন অ্যাটাক হলো, আমরা জানি ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় সেনা মোতায়েন হয়ে থাকে, নওশাদ সিদ্দিকী বলেন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো জায়গায় সেনা মোতায়েন হয়ে থাকে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে, অর্থাৎ কাশ্মীরের মধ্যে মানে সেনা মোতায়েন হয়ে থাকে। সেই কাশ্মীরে যখন পেহেলগাঁওয়ে অ্যাটাক হলো, সেখানে র টিম কী করছিল, ইন্টেলিজেন্স ব্যুরো কী করছিল, মোদি এবং অমিত শাহ এর জবাব দিতে পারছে না কেন? এর একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা উপযুক্ত দোষী তাদেরকে অবিলম্বে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হোক, বলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। বিশেষ করে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উপরে প্রশ্ন উঠছে। আমরা দেখলাম পেহেলগাঁওয়ে যখন অ্যাটাক হলো, সেখানে কোনো আর্মি বা সেনা উপস্থিত ছিল না, এবং যখন এই ধরনের হিন্দুদের একেবারে নাম ধরে ধরে হত্যা করা হচ্ছিল, তখন 2 ঘন্টা পর রেস্কিউ টিম সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল। আচ্ছা, ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো, ভারতের সেনা কি এতই কমজোর? 2 ঘন্টা সময় লেগে গেল সেখানে যেতে? যদি না কমজোর হয়ে থাকে তাহলে 2 ঘন্টা কার কথায়, কার মদতে 2 ঘন্টা পর সেখানে গিয়ে রেস্কিউ টিম উপস্থিত হলো? এ কথার জবাব নওশাদ সিদ্দিকী একেবারে দাহি করলেন।
বিশেষ করে নওশাদ সিদ্দিকী বললেন, মোদিকে যে আপনারা বলছেন মাসিহা, হিন্দুদের হিন্দু খাতরে মে হে, খাতরে মে হে, তো মোদি কি করছে? বিশেষ করে ইতিপূর্বে বহু হিন্দু প্রধানমন্ত্রী ছিল, কিন্তু তাদের আমলে পাকিস্তান বা অন্য দেশের এত সাহস হয়নি। বিভিন্ন ধরনের আমরা দেখেছি এই মোদি সরকার বা বিজেপি থাকা অবস্থায় যেভাবে আদিবাসী, দলিত তাদের উপরে অত্যাচার হয়েছে, সমপরিমাণে মুসলিমদের উপরে অত্যাচার হয়েছে, এবং সাথে সাথে দেখা গেল হিন্দুদেরকে ইতিপূর্বে যে কোনো প্রধানমন্ত্রীর আমলে এ ঘটনা ঘটেনি, হিন্দুদেরকে নাম জিজ্ঞেস করে করে, পরিচয় জিজ্ঞেস করে করে হত্যা করা হলো। এর জন্য প্রধানমন্ত্রীর একেবারে মাথা কি নত হলো না? সে কিভাবে মাসিয়া হতে পারে হিন্দুদের, যার আমলে এত সাহস পাকিস্তান পেল? এই কথার জবাব নওশাদ সিদ্দিকী দায়ী করেছেন। নওশাদ সিদ্দিকী আরও অনেক কথা বলেছেন। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দিলাম, আপনারা দেখুন, দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। বিষয়ের উপরে গুটি কয়েক কথা বলবো। সাথে সাথে আজকে কাশ্মীরে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এই হামলার শিকার হয়ে যারা মারা গিয়েছেন, সেই 26 জন ভাইয়ের স্মৃতিতে, তাদের স্মরণেও আজকে আমরা এখানে রক্ত অর্পণ শিবির করেছি। আপনাদের মধ্যে থেকে অনেক রক্ত যোদ্ধারা রক্ত দিয়েছেন, আজকের এই রক্তদান শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছে। বন্ধুগণ, আমরা উপস্থিত হয়েছি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। একদিকে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বিজেপি যেভাবে বাংলার মাটিকে বিষিয়ে তোলার চেষ্টা করছে, ঠিক সেই সুযোগে তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতি করছে, দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির এই বক্তব্যকে তারা সবসময় সামনে আনে মুসলমানদেরকে, দলিতদেরকে, আদিবাসীদেরকে ভয় পাইয়ে তাদের ভোটটা শুধুমাত্র লুটে নিচ্ছে। তাই সময় আমাদের চোখ কান খোলা রাখতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। সাথে সাথে আমি আপনি নাগরিক, আপনার আমার নাগরিক কি অধিকার আছে? আমি দলিত, আমি আদিবাসী, আমি মুসলমান, আমি হিন্দু, কিন্তু আমার কি অধিকার আছে? শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, ধর্মচারণের অধিকার, এক কথায় আমার মৌলিক অধিকারগুলো কি কি আছে, কটা আমি পাচ্ছি, এটা আমাদেরকে আগে ভাবতে হবে। আর না হলে তারা শুধু ধর্মীয় বিভাজন লাগিয়ে হিন্দু মুসলমান, দলিত মুসলমান, আদিবাসী মুসলমানের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তৃণমূল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে, আর বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করবে ধর্মকে সামনে রেখে। কিন্তু আপনার আমার এলাকার মানুষজন যারা, আমি আসছিলাম এই পথ দিয়ে, রাস্তার দুদিকে বাড়ি দেখছিলাম, আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার ছিল, তো এই গরিব মানুষগুলোর দুর্ভাগ্য এরা পেল না। এদের হয়ে না শুভেন্দু অধিকারী চিৎকার করছে, না দিলীপ ঘোষ চিৎকার করছে, কিন্তু আস্তে আস্তে দেখছিলাম আদিবাসী মানুষের অনেক বাড়ি আছে, অনেক দলিত মানুষ আছেন, অনেক মুসলমানরা গরিব আছেন। এদের হয়ে বাড়ি পাওয়ার জন্য বিজেপি একবারও চিৎকার করছে না। কিন্তু ভোটের জন্য এই বিজেপি কি বলছে? হিন্দু হিন্দু ভাই ভাই। যদি তোর হিন্দু হিন্দু তোমার ভাই ভাই হয়, তাহলে এলাকার অন্তত গরিব হিন্দু বাপগুলো যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, তারা কেন বাড়ি পেল না? ওই জন্য একটু চিৎকার করুক। মমতার দলের নেতাগুলোকে অন্তত চোর বলুক, ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহার জেলে রাখুক, তার ব্যবস্থা এরাও করছে না। কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, শুধু ভোটের জন্য, ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই। আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল। ওই দেখ, বিজেপি আসলে এই হবে সেই হবে। আরে বিজেপি না এসে আপনার কি ক্ষতি হতে বাকি আছে ভাই? বলুন। একজন প্রকাশ্যে শত্রু, একজন গোপনে শত্রু, দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকের ডেটে চিহ্নিত হয়ে গেছে। হয়নি ভাই? না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত, আতঙ্কিত যে ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে
যদি সুপ্রিম কোর্টে আইন, যদিও আইনি লড়াই চলছে, কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে, মুসলমানদের পূর্বপুরুষে রেখে যাওয়া কবরস্থান, ঈদগাহ, মাজার, মসজিদের যে জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে, সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চেঁচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না। অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, মমতা ব্যানার্জির দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে, রটায়নি ভাই, তার প্রমাণ আমি দিচ্ছি। কি বলছে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, তোমরা আমাকে ভোট দাও। ভালো কথা, দিয়েছিলেন না 2021 সালে? তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার, এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে? উল্টে কি বলছে যে এটা দিল্লির বিষয়, কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে, এর জবাব দিতে হবে। তাই আপনাদের বলবো, ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত 50 কিলোমিটার দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তার বেলায় আওয়াজ তুলছে না যে আবাদ এলাকাতে একটা বড় হসপিটাল হোক, শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য। ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট নেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো, সুকান্ত মজুমদাররা জেলের মধ্যে থাকতো। যে সমস্ত বিজেপির নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি, হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো। রেখেছে ভাই? কেন রাখেনি? যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয়, তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে? আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই শহর থেকে এত দূরে আমাদের গ্রাম, এখানকার মানুষকে 50-60 কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয়? এই এলাকায় একটা উন্নত মানের স্কুল নাই কেন? স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুরবস্থা কেন? হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে, এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না। সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য। বন্ধুগণ, সজাগ সতর্ক হতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, কানের দিকে কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই। আপনাকে বলছে, হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান তো শত্রু, আরে মুসলমানকে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু। আরে দীর্ঘদিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন? এই বলুন, আপনারা কলকাতার বাবুরা আসে, শুভেন্দু অধিকারী আসবে, মমতা ব্যানার্জি আসবে, তার ভাইপো আসবে, এখানে কেউ বিপদে পড়লে, সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে, মুসলমান বিপদে পড়লে এই এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে। এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা? ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো, আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসবো। তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে? হিন্দু মুসলমানকে। তাই হিন্দু মুসলমানের কাজ হবে, যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া, সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্ট্রালে আছো, তোমরা একটা এমস এনে দেখাও তো দেখি, সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি। রাজ্য সরকার তো পাচ্ছে না, তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে, উত্তর তারা দিতে পারবে না। তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন এখন ওয়েস্ট বেঙ্গলে আসলো না, দেখবেন উত্তর দিতে পারবে না, পালাবে। আর এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে। আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি, ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি।
কে বলছে হিন্দু বিপদে আছে, কে বলছে মুসলমান বিপদে আছে। ঘোড়ার ডিম, মানুষ বিপদে আছে। আর আপনি যদি বলেন আপনি মুসলমান, আপনি বিপদে আছেন, আর উনি যদি বলে আমি হিন্দু, আমি বিপদে আছি, দু বেটাই গাড্ডায় পড়বে। আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি, তাহলে সত্যিকারের বলছি আপনাদের, যে এই সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার, আপনারা পাচ্ছেন না, সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে। শুধু ইউনিটি হওয়ার দরকার, ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারেন, তার জন্য মাঝে মধ্যে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক, এই ধরনের মন্তব্য, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপিকে দিয়ে প্রচার করাচ্ছে। কিন্তু এই কথাগুলো, যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে, দাঙ্গা হতে পারে, যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই? জেলের মধ্যে। সেটা কি রাখছে? ঝিমিয়ে যাচ্ছেন কেন আপনারা? আওয়াজ দিতে হবে তো নাকি? নাহলে আমি বক্তব্য শেষ করে চলে যাব ভাই। সেটা রাখছে না। যাদেরকে জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে ছেড়ে রেখেছে, কারণ ওরা যদি জেলের বাইরে, জেলের ভিতরে থাকে, হিন্দু মুসলমানের লড়াইটা কারা লাগাবে? তাই আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে যে হিন্দু মুসলমানের মধ্যে যারা লড়াই লাগাতে আসবে, হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে জবাব দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তো ভাই। আর না মনে হবে ও অমুক অমুক, ও নওশাদ সিদ্দিকী মুসলমানের হয়ে কথা বলে চলে গেল, হিন্দুদের দুটো গাল দিলেও ভালো কথা। আমি যদিও দিইনি, আমি উদাহরণের জন্য বলছি। চুপ করে যাবেন মুসলমান বলে, একদম নয়। আর কেউ বলবে শুভেন্দু অধিকারী এসে মুসলমানদের দুটো বাজে কথা বলে চলে গেল, আমি হিন্দু, আমার ভালো লাগছে, একদম নয়। ও শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী জানবেন ধান্দাবাজি করছে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজের দর বাড়ানোর জন্য। আপনাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা ধর্মকে নিয়ে খিল্লি করবে, ধর্মের বিরুদ্ধে কথা বলবে, ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বন্ধুগণ, আজকে তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা। কতজন? আচ্ছা, তো আমাদের আজকে তিনটে বিষয়। কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে। এই প্রতিবাদে আমরা অনেক আগেই বলেছি যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের দেশ যে অবস্থান নেবে আমরা সেটাই সমর্থন করব। শুধু আমরা নয়, সারা ভারতবর্ষের সব বিরোধী দল ভারত সরকারকে সমর্থন করেছে। ভারত সরকারের পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে পরেই আমাদের আর্মিরা গিয়ে মাত্র 25 মিনিটে ওদের 8-9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে। সেটা আমাদের আর্মিদের, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভিদেরকে আমরা কুর্নিশ জানাই। তারপরে পরেই ট্রাম্প বলল যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আমাদের 56 ইঞ্চি ভয় পেয়ে গেল, কি বলতে পারবো না, যুদ্ধ বন্ধ করে দিল। এখন কথা হচ্ছে যুদ্ধ বন্ধ পক্ষে কি বিপক্ষে, অনেক বিতর্ক আছে, হ্যান আছে তেন আছে। তবে আমি আমাদের পার্টির বা আমার কিছু কথা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। হ্যাঁ, বারবার পাকিস্তান থেকে আসবে, আমাদের দেশে বিস্ফোরণ ঘটাবে, আমাদের নাগরিককে মেরে চলে যাবে, আমরা কি তাকে যোগ্য জবাব দেব না? সেই দেওয়ার মতো কি আমাদের ক্ষমতা নাই ভারতের? অবশ্যই আছে। কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী, তার ফিতে নিয়ে মাপতে হবে ছাতিটা 36 ইঞ্চি না 56 ইঞ্চি না 16 ইঞ্চি, সেটাই এখন প্রশ্ন থেকে যাচ্ছে। আরে ওখানে ট্রাম্প বললো আর আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। অন্তত যুদ্ধ বন্ধ করার আগে পাকিস্তানকে তো কটা শর্ত দিতে পারতো, যে আপনার দেশ থেকে এসে আমার দেশে যারা জঙ্গি কার্যকলাপ করে লুকিয়ে গেল, আপনার দেশে যারা যদিও চলে যায় তাদেরকে ফেরত দিতে হবে। 1 সপ্তাহ কি 2 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ আক্রমণ করব না। যদি তাদেরকে না ফিরিয়ে দেন তাহলে আবার আক্রমণ চালাবো, যে সহ্য আপনারা করতে পারবেন না। এটা বলার দরকার ছিল না? এবার তা দেওয়া দরকার ছিল যে এবারের মতো আমরা চুপ করে গেলাম, এবারের মতো আমরা যুদ্ধ বন্ধ করলাম। কিন্তু আপনার পাকিস্তান যদি ভারত বিরোধী শক্তির চাষ হয়, ওখানে যদি জঙ্গি চাষ হয়, তাহলে কিন্তু আমার আর্মি, আমার ইন্ডিয়ান ফোর্স, আমার ইন্ডিয়ান নেভি কিন্তু ছাড়বে না, আবার যে কিন্তু যোগ্য জবাব দিয়ে আসবে। অর্থাৎ আপনার দেশে জঙ্গি চাষ বন্ধ করতে হবে। এটা দিতে পারতো তো, কিছুই বললো না। এটাই হচ্ছে 56 ইঞ্চি কি 16 ইঞ্চি, সেটাই মাপার জন্য হতে হবে। ওটা একটা পার্ট। আর একটা পার্ট কাশ্মীরের মতো জায়গায়, যেখানে 10 মিটার 5 মিটার ছাড়া ছাড়া
যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। মানে আপনারা এখানে কেউ যদি কাশ্মীরে ঘুরে আসেন, আমার থেকে ভালো তারা বলতে পারবেন, যে আপনি ধরেন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে একদম। ও মাঝে মধ্যে গাড়ি চেক ফেক করে, হ্যান করে ত্যান করে। যেখানে এই বিস্ফোরণ বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেই জায়গা থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার দূরে। কি বলা হচ্ছে, পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা আসলো, এসে ওখানে হামলা চালিয়ে আবার গায়েব হয়ে গেল। তাহলে ভাই প্রশ্ন থাকবে না যে এই 300 কিলোমিটার আসলো বড় হাতিয়ার নিয়ে, তাহলে ওখানে অমিত শাহর পুলিশ, দেশের প্রধানমন্ত্রী, যেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় আর্মি থাকে সেটা হচ্ছে কাশ্মীর, তাহলে কি করছিল অমিত শাহ? প্রশ্ন করতে হবে না? তাহলে তো মোদীকে প্রশ্ন করতে হবে, অমিত শাহকে, বিজেপিকে উত্তর দিতে হবে যে কি করছিল আপনার ইন্টেলিজেন্স, আপনার র, আপনার এনআইএ, কাশ্মীরের আপনার ইন্টেলিজেন্স, অনেক লেয়ারের সেখানে গোয়েন্দা দপ্তরের মানুষজন আছেন বিভাগের, তারা তাহলে ফেলিওর। আর না হলে তাদেরকে ঢোকার রাস্তা কে করে দিল? তদন্ত করতে হবে না? আমরা তদন্তর দাবি জানাচ্ছি। ঠিক যেভাবে যে জঙ্গিগুলো এসে মানবতা বিরোধী যারা, কাশ্মীরের শুধু মানুষের বিরুদ্ধে নয় সারা দেশের মানুষের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরাও আছি, তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে ফাঁসিতে টাঙাবার যেমন দাবি করছি, ঠিক সাথে সাথে তদন্ত করতে হবে কাদের নির্দেশে, কাদের গাফলুতিতে, কাদের গাদ্দারিতে ওরা বর্ডারের ওপর থেকে এসে আমার 26 জন নাগরিককে শহীদ করলো, এটাও খুঁজে বার করতে হবে। এবং যাদের গাফলুতি, যাদের গাদ্দারির জন্য আমার দেশের নাগরিক খুন হতে হলো, তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি আমরা করছি। করবেন না ভাই? আর এটাই তো মোদির কান শুনতে সহ্য করছে না। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, এর জন্য দায়ী তো রাজ্য পুলিশ। ওখানে দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে মারা গিয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে লোকের দোকান পুড়েছে। এর দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে, কারণ রাজ্যের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কাদের? রাজ্য পুলিশের। তার রাজ্য পুলিশের আন্ডারে এক ধরনের ঘটনা ঘটে গেল, দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে। আর কোন জায়গায় দেশের যেখানে সেন্ট্রালের ফোর্স থাকে, যেটা সেন্ট্রালের আন্ডারে আছে, সেখানে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে গেল, কেন্দ্র সরকারকে তো দায়ী নিতেই হবে। শুধু তাই নয়, যে কাশ্মীরের 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, একটা পার্কের মধ্যে ঢুকলো, পার্কের গেট লাগিয়ে দিয়ে দেখে দেখে মানুষকে খুন করে গায়েব হয়ে গেল। 2 ঘন্টা পরে রেস্কিউ টিম এসেছে, অর্থাৎ ফোর্স এসেছে ওদেরকে উদ্ধার করতে। তাহলে 2 ঘন্টা কেন ফোর্স আসলো না? এ প্রশ্ন থাকবে না? এ প্রশ্ন করতে হবে না? এই প্রশ্ন শুভেন্দু অধিকারীকে করতে হবে, এই প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর মোদীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর অমিত শাহকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে যে 2 ঘন্টা ধরে হয় আমাদের ফোর্সকে খবর দেওয়া হয়নি, না হলে আমাদের ফোর্সকে আসতে দেয়নি, তাহলে হয় খবর দেয়নি বা আসতে দেয়নি। কারা এর মধ্যে ছিল সেটাও খুঁজে বার করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই প্রশ্ন যখনই আপনি করতে চাইছেন, তখনই শুভেন্দু অধিকারীরা দেখলেন এয়ারপোর্টে কেমন লাফালাফি করছিল, কেমন লাফালাফি করছিল, ধর্মের দিকে টান নিয়ে নিচ্ছিল। এখন লাফালাফি বন্ধ হয়ে গেছে ভাই। তখন আমার হিন্দু ভাইদেরকেও একটু ভুল বুঝিয়েছিল, এখন হিন্দু ভাইরাও প্রশ্ন করছে। মোদী বা বিজেপি মোদীকে কি বলে? হিন্দু হৃদয় সম্রাট মানাতে চায়, মানে হিন্দুদের হৃদয়ের সব থেকে বড় উনি এখন সম্রাট, ভগবান বলতে চাই তাকে। পুজো করবে 2 দিন পরে, হয়তো সেই বিতর্কে আমি যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর আগে পরে এর ইতিপূর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখেছি, দলিত হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে। কদিন আগে সাউথ ইন্ডিয়াতে দলিত বাড়ির একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল, তাকে মারধর করে উচ্চবর্ণের দ্বারাই তাকে তার পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করেছে, শুধু দলিত হওয়ার জন্য, পিছড়ে বর্গের হিন্দু হওয়ার জন্য। ঘটনা ঘটেছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে উচ্চবর্ণরা, মুসলমান হওয়ার জন্য মিথ্যা অপবাদে গোমাংস খেয়েছে, এইভাবে পিটিএ মেরে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গি এসে তাকে গুলি করে মেরেছে। এ তাহলে প্রথম।
এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল, বিজেপির প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীজি, তার আমলেও কিন্তু হিন্দুকে দেখে জঙ্গিরা গুলি করে মারেনি, অর্থাৎ তাদের সাহস পায়নি। তাহলে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চায়, যে বিজেপি হিন্দুদেরকে রক্ষা করব বলে ক্ষমতায় আসলো, যে বিজেপি হিন্দুদের কাছ থেকে ভোট এই জন্যই চাইলো যে তারা হিন্দুদের রক্ষা করবে, সেই বিজেপির আমলে 26 জন হিন্দুকে দেখে দেখে খুন করলো। এই বিজেপির তো এতদিন দল থেকে পদত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর, এবং দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। এই প্রশ্নটা করবেন না? আমার হিন্দু ভাইদেরকে দিয়ে বলাবেন, বিজেপির যারা নেতা আছে তাদের কাছ থেকে উত্তর চাইবেন। এই কংগ্রেস তো এতদিন বলেনি যে পার্টিকুলার কোন ধর্মের মানুষকে রক্ষা করব, তার আমলে এই ধরনের ঘটনা ঘটেনি। তোমরা বলেছো হিন্দুদের রক্ষা করব, হিন্দু বিপদে আছে বলেছিলে, কিন্তু ইতিপূর্বে এত বিপদে থাকেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতটা বিপদে মোদির আমলে আছে, এখনকারের বিজেপির আমলে আছে। আমি বারবার বলে এসেছি, হিন্দুদের রক্ষা করবার কথা বললেও আপনার আমার এলাকার যিনি হিন্দু মানুষ আছে জিজ্ঞাসা করুন, 10 বছর আগে তার ব্যবসা যতটা ছিল এখন তলনিতে চলে যাচ্ছে, কিন্তু বিজেপির নেতাদের ছেলেগুলো দেখুন আইসিসির টপে চলে গিয়েছে। ভালো কথা, গিয়েছে ভারতবর্ষের একজন মানুষ, আমার অত বিরোধী নয়, কিন্তু যে জীবনে ব্যাটে বলে হাত দেয়নি সে আইসিসির চেয়ারে বসে আছে, এটা বুঝতে হবে। তাহলে হিন্দু বিপদে বলে ক্ষমতায় আসলো, আপনার পাড়ার রাম কাকা রমেন কাকার অবস্থা দেখুন তলনিতে চলে যাচ্ছে, আবার অন্য এক হিন্দু আইসিসি চেয়ারম্যানের পদে চলে যাচ্ছে। লাভটা কার হচ্ছে? রাজনীতি করা হিন্দুর লাভ হচ্ছে, আর ভোটার হিন্দুর ক্ষতি হচ্ছে। 2011 সালে দিদিমণি আপনাকে আমাকে ভুল বুঝিয়েছিল, কি বলেছিল? যে ক্ষমতায় নিয়ে আসো, মুসলমান বিপদে আছে, মুসলমানের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটির যে সুপারিশ, ওয়াকাফ যে সম্পত্তি বেহাত হয়েছে সব উদ্ধার করে দেবো বলেনি ভাই? এখন কি দেখছেন? উদ্ধার হয়েছে? আপনার এলাকার মুসলমান যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন তো, 2011 সালে যে জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় না ভালো জায়গায় আছেন? বলেন। খারাপ জায়গায় আছে। সব থেকে বড় খারাপ জায়গা কি বলুন তো? আজকে হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি ঢুকিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। যেটা আগের দিনে আমরা খেতে না পেলেও এক মাচায় বসে আড্ডা মারতাম হিন্দু মুসলমান মিলে, কোনো অসুবিধা ছিল না। এখনো তো খেতে পাচ্ছি না, এখন ওই এক মাচাতে বসাটাও দূরে সরিয়ে দিয়েছে। তার অন্যতম প্রধান কারিগর হচ্ছে তৃণমূল। এই যেদিন থেকে মমতা ব্যানার্জি মাথায় ঘুমটা দিয়ে ইফতার করা শুরু করেছে, সেই দিন থেকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিয়েছে। ভাই আপনার ইচ্ছা হলে আপনি মুখ্যমন্ত্রী আসুন না, হিজাব না পরে আসলে কি আপনাকে আমরা ঢুকতে দেবো না? ভাই দেবেন নাকি? একজন হিন্দু ধর্মের মানুষ যদি কপালে তিলক কেটে এসে এখানে বসে, আমি তাকে বারণ করব? তার ধর্মীয় পরিচয়। আমার একটা হিন্দু মা যদি এসে সিঁদুর পরে এখানে বসে, তাকে বারণ করব? ঠিক একইভাবে একটা আমার মা যদি এখানে বোরকা পরে এসে বসে, তাকে বারণ করবো? কেউ করা যায় না, কারণ তার ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের স্টেজে আসলে আপনাকে হিন্দু হলে আপনাকে সিঁদুর মুছে আসতে হবে, মুসলমান হলে আপনাকে বোরকা খুলে আসতে হবে, এরকম কিছু ব্যাপার আছে কি? এটা করাই মানেই জানবেন ধর্ম, এটা ধান্দাবাজি কিছু চলছে, কিছু ধান্দাবাজি চলছে। তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদটা বেশি ঢুকিয়ে দিয়েছে। তা বন্ধুগণ, বিজেপিকে প্রশ্ন করতে হবে যে তোমার আমলে দেখে দেখে 26টা হিন্দুকে কিভাবে খুন করলো, এর জবাব তো তোমাকেই দিতে হবে। এর উত্তর না দিতে পারে উত্তরাখণ্ডের একজন গরিব মুসলমান ভ্যান চালককে ধরে টানাটানি করছে, কোন মুসলমান চা দোকানদারকে, কোন মুসলমান রং মিস্ত্রিকে, কোন মুসলমান ভ্যান চালককে, এরা সারা ভারতবর্ষ জুড়ে ধরছে, তাদের উপর অত্যাচার করছে। এদের ধরার প্রশ্ন দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার, বিজেপি পার্টিকে জিজ্ঞাসা করার। এরা সেটা না পেরে গরিব মুসলমানদের উপরে অত্যাচার নামিয়ে আসছে। যতদিন যাবে এরা করবে, কারণ ব্যর্থতা ঢাকার জন্য। এরা বলেছিল 2 বছরে 2 কোটি চাকরি দেবো বিজেপি, 2 কোটি চাকরি তো দূরের কথা, 2 লক্ষ চাকরি দিতে পারেনি। সব কটা প্রতিশ্রুতিরা ব্যর্থ হয়েছে। এরা যে কথা বলেছিল সবটাই ফেল হয়েছে। এই ফেলের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দাও।
তাই আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে আমার দেশে এই ধরনের কোনো অরাজকতা হবে না, কোনো সন্ত্রাসবাদী হামলা হবে না। এই দায়িত্ব আপনাদের নিতে হবে এবং পাকিস্তানকে বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিতে হবে যে আগামী দিনে আপনার দেশ থেকে কেউ এসে আমাদের দেশে ঢুকে নোংরামি করবে, তাহলে কিন্তু আমরা আর ছেড়ে কথা বলবো না। এটা আমার দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে হবে। এটা বলতে পারে না, এরা বিরিয়ানি খেতে চলে যেতে পারে। দেখছেন না, বিরিয়ানি খেতে চলে যাচ্ছে, মাঝরাতে চলে গিয়েছিল পাকিস্তানে। দ্বিতীয় যেটা হচ্ছে প্রশ্ন, সময় কটা বাজে? আমি একটা, তুমি তো মানে 26,000 চাকরির কথা বলছিলে, শুনছিলাম আশা করতে। আমি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন আমরা বিরোধিতা করছি, কেন প্রত্যাহারের কথা বলছি, আপনারা এটা শুনতে চান? যারা শুনতে চান একটু হাত তুলুন তো। আপনারা সবাই শুনতে চান? তার আগে আপনি হাত তুলে রাখুন। তার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলবো, যদি ভালো লাগে আমার সাথে আপনি হ্যাঁ মিলাবেন, না ভালো লাগলে মিলাবেন না। আমার তার আগে একটা প্রশ্ন, যখন আপনি বিপদে আছি, আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি, আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সামনে 2026 নির্বাচন আসছে। তাহলে এর জবাবটা আমরা দেবো তো নাকি ভাই? দেবো তো ভাই? এর জবাব দিতে হবে। আমি বলছি না আপনি আমাকে আইএসএফ কে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার, আমরা ভোটের সময় ভোট চাইবো, কিন্তু 2026 নির্বাচন যখন আসবে এই ইভিএম মেশিনের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ, যখন কবরস্থানে নিয়ে আপনি চিন্তিত, তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাবার কথা, তার বিরুদ্ধে আমরা ভোটটা করব। ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে, সেই বড় ফুলকে আমরা ভোট দেব না, কারণ এরা মাদ্রাসা মসজিদকে চক্রান্ত করছে, আর ওদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে এই চোরা ফুল তৃণমূল, এদের বিরুদ্ধে আমরা ভোট করব। হবে তো নাকি ভাই? ভালো লাগলে খাম চিহ্ন তো দেবেন, না ভালো লাগলে দেবেন না। তবে অনুরোধ আপনাদের বলছি, আপনার ভোট নিয়ে ক্ষমতায় আজকে টিকে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, মন্ত্রীর চেয়ারে বসে আছে, আপনার ভোট ছাড়া হতো না। আর আপনার ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না, 2026 সালে আমরা দেখিয়ে দেবো আমার ভোট ছাড়া, আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নের 14 তলায় বসতেও পারবেন না। আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমরাও 2026 সালে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো। হবে তো নাকি ভাই? এ মায়েরা, হবে তো? ভালো না লাগলে দেবেন না ভোট আমাদেরকে। আমি বলছি না অদা করেছি, মানে আমাকে ভোট দেওয়ার জন্য অদা করতে বলছি না ভাই, ওটা বললাম কি মিসগাইড যেন কেউ না করে আপনাদের। আমাকে ভোট দেওয়ার জন্য ওয়াদা করছি না, আমি যে ওয়াদা করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন। আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন, এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, ত্রিপুরার মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, দিল্লির মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, অসমের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, ভারতবর্ষের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, বিজেপি সারা ভারতবর্ষে দুর্বল হবে। বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি, যে তোরা বেশি বেশি করে আন্দোলন কর, তবে হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন, আমি তোমাদের সাথে আছি, এটা বলতে পারতো তো। তা না বলে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মানে এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে? ভারত সরকারের এখন যারা পরিচালনা আছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। তাহলে তৃণমূলের বুক চিনচিন করছে কেন বলুন আপনারা? এরা একে অপরের পরিপূরক। 1998, 2000, 2001, 2002, 2004 বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো, 2004 সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে? হ্যাঁ একদম। কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে? সেটা কে ছিল? বিজেপি। পুরাতন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের, ওই জন্য বিজেপিকে বললে তৃণমূলের বুক চিনচিন করে। বুঝতে পারছেন? তাই আমাদেরকে জবাব দিতে হবে 2026 সালে। ওসব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই। পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য, আদিবাসীর হয়ে বলার জন্য, মুসলমানের হয়ে বলার জন্য, পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য অন্তত 50 থেকে 100 জন আমরা নওশাদ
পাঠাবো, কে আসলো কে গেল জাকাত দরকার নেই। এটা মাথায় থাকবে তো? ওসব ভেবে লাভ হবে না, কে আসছে কাকে আটকাতে হবে। আর কবে আটকাবে বাবা? 2016 সালে কটা ছিল? 3টে বিজেপির। 2021 সালে কটা হলো? 77টা। আটকাতে পেরেছেন আপনি? আটকাতে পেরেছেন বাবু? পারেননি, উল্টে আপনি আপনার লক্ষ্যে কম ঢুকালেন। 2016 সালে সিপিএম কংগ্রেস মিলিয়ে প্রায় 50টার অধিক সিট ছিল, 56টা মতো সিট ছিল। আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস সিপিএম আইএসএফ মিলিয়ে একটা পাঠালেন। তাহলে ক্ষতি হলো না লাভ হলো? আপনাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে, তাহলে আমি আপনাদের বলবো, চোখ কান কারো দিকে তাকাবার দরকার নাই। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি। সেখানে অবশ্যই লেফট ফ্রন্টকে রাখার চেষ্টা হচ্ছে, সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে, আরো যে সমস্ত ছোট বড় দল আছে, এক করে 2026 সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে, হবে তো নাকি? যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি, আলোচনা চালাচ্ছি। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, কেউ 34 বছর শাসন করেছে থাকতে পারে, কেউ 25 বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে, কেউ নতুন সদ্য দল উঠেছে সে দেখার দরকার নাই। যার যেখানে যোগ্যতা আছে, যার যেখানে গ্রহণযোগ্যতা আছে, তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি। অ্যাডজাস্টের মাধ্যমে তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে, জোড়া ফুল আর পদ্ম ফুল, এই দুটো বাদে একটা সিম্বলে হাত দাও, বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো। ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও। সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে। না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপিকে রুখবেন, আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন হয়। আচ্ছা আমি একটা কথা বলেন, মায়েরা এখানে আছে তো, মায়েরা ভালো বলতে পারবে, বাপেরা মায়েরা। আচ্ছা মায়েরা বলুন, গর্ভের সন্তানকে যত খারাপই হোক না কেন, সন্তান তো সন্তানই বলেন, তেজ্য পুত্র করে দিল, সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে না মা বাবার? গর্ভের সন্তান তো। তৃণমূলটা কে? তৃণমূলটা বিজেপির কে? আমি বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। মমতা ব্যানার্জি কিছু বললি আমার নামে নোটিশ পাঠিয়ে দেয়। আমি বলে যাচ্ছি, আজকে 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হচ্ছে, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম। আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে। আরে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা, সোদপুরে বাড়ি, কলকাতা আরজি কর হসপিটালে যাকে খুন করে ধর্ষণ করালো, হ্যাঁ, ওই মামলাটা কোথায় গেল? এসি ঘরে ঢুকে গেল তো, ফ্রিজে ঢুকে গেল না? ওই মামলাতে বলা হচ্ছে যে 54 থেকে 55 জন মানুষ ওই যেখানে আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে। 54 থেকে 55 জন। কজন ধরা পড়েছে এখন পর্যন্ত? একজনই এখন আছে, আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয় রায় না কি নাম আছে। কিন্তু ওইখানে ওই সময়ে 54 থেকে 55 জন যাতায়াত করেছে ভাই। এবারে সিবিআই ওনার নাকি খুঁজে পাচ্ছে না। সিবিআই খুঁজে পাচ্ছে না, না সিবিআই দাদার সিবিআই দিদির নেতাদের গুলোকে বাঁচাচ্ছে, সেটা আমাদের ভাবতে হবে।